আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি ব্যষ্টিক অর্থনীতির চাহিদা ও যোগান এই অধ্যায়ের লেকচার 15 নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে মূলত আমি চাহিদা ও যোগান নামটি রাখছি এই কারণে, এখানে কিন্তু ভাগে ভাগে দিতে পারতাম চাহিদা, যোগান, চাহিদার স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতা, তারপর ভারসাম্য। আসলে এই পাঁচটাকে আমি একসাথে নিয়ে আসছি কারণ কোনো কোনো ডিপার্টমেন্টে আলাদা আলাদাভাবে আছে, আবার কোথাও একসাথে দিয়ে দিছে। এই জন্য আমি একসাথে চাহিদা ও যোগান রেখে এখানে আলোচনাটা করেছি। লক্ষ্য করো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যোগানের স্থিতিস্থাপকতার ধারণা ব্যাখ্যা করতে পারবে। যারা চাহিদার স্থিতিস্থাপকতা ভালোভাবে পড়েছ তাদের জন্য এই প্রশ্নটা অত্যন্ত সহজ একটি প্রশ্ন হবে। 2 নম্বরে দেখো, মূলবিন্দু দিয়ে গমনকারী যোগান রেখার স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবে। এই দ্বিতীয় প্রশ্নটা সাধারণত 4 নম্বর অর্থাৎ পার্ট বিতে বা খ বিভাগে আসে। 4 নম্বরের জন্য ভালো একটি প্রশ্ন। যাই হোক, আমরা আলোচনা শুরু করি। যোগান স্থিতিস্থাপকতা, শুরুতে আমি একটু অন্যদিকে যাব, চাহিদার স্থিতিস্থাপকতা কথাটা বলবো। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এই দুয়ের অনুপাতটাকে বলছিলাম চাহিদার স্থিতিস্থাপকতা। এবার চাহিদার জায়গায় শুধু যোগান বসিয়ে দাও, তাহলে কি বলবা? দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন হয়, এ দুয়ের অনুপাতটাকে বলা হয় যোগান স্থিতিস্থাপকতা। কিছুই না, শুধু চাহিদার জায়গায় আমি যোগানটা বসাইছি, আর কোনো কোথাও হাত দেই নেই। ঠিক আছে, এখন লক্ষ্য করো, এই কথাটাকে যদি আমরা সূত্রের আকারে লিখি, এই সূত্রটা লেখা যায় যে উপরে হচ্ছে যোগানের আপেক্ষিক পরিবর্তন, নিচে হলো দামের আপেক্ষিক পরিবর্তন। আমরা বলছিলাম এই দুইটার অনুপাত। ঠিক আছে, নিচে হচ্ছে দামের আপেক্ষিক পরিবর্তন, উপরে হলো যোগানের আপেক্ষিক পরিবর্তন। এখন এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি, ভাঙতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই যোগানের আপেক্ষিক চাহিদারটাই পুরা যোগানের আপেক্ষিক পরিবর্তনটাকে ভাঙছি। দেখো, যোগানের পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক যোগানের পরিমাণ। দামের আপেক্ষিক পরিবর্তনকে ভাঙছি যে দামের পরিবর্তনের পরিমাণ বাই প্রাথমিক দাম। শিক্ষার্থীবৃন্দ, যোগানের স্থিতিস্থাপকতার সম্পর্কে যদি তুমি বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা দিতে চাও তাহলে এখানে দিতে পারো। লিপসির সংজ্ঞাটা চাহিদার বেলায় যে বলছিলাম, মনে আছে কিনা? যে দামের পরিবর্তনের ফলে চাহিদার সাড়া দেওয়ার মাত্রাটাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এখানে চাহিদার জায়গায় যোগান বসিয়ে দাও, তাহলে দামের পরিবর্তনের ফলে যোগানের সাড়া দেওয়ার মাত্রাটাকে বলা হয় যোগান স্থিতিস্থাপকতা। এবার মার্শালের সংজ্ঞাটা যদি তুমি বলো, তাহলে দামের পরিবর্তনের সাথে যোগানের যে দ্রুত বা ধীর গতিতে পরিবর্তন হয় তাকেই যোগান স্থিতিস্থাপকতা বলে। ঠিক আছে, এখন দেখো, আমরা এই সূত্রটাকে যদি আমরা আরো একটু সামনে নিয়ে যাই, আগের লাইনগুলো নিয়ে আসছি, এখানে দেখো এতটুকু পর্যন্ত আমাদের আগের। এটাকে আমরা এখন প্রতীকের সাহায্যে প্রকাশ করব। যোগানের পরিবর্তন মানে ডেল কিউ। ডেল কিউ, ডেল মানে পরিবর্তন প্রকাশ করতেছে, আর যোগানের পরিমাণ হচ্ছে কিউ, আর প্রাথমিক যোগান হচ্ছে শুধু কিউ। দামের পরিবর্তনের পরিমাণ ডেল পি, আর প্রাথমিক দাম হচ্ছে শুধু পি। এখন এটা এই যে অনুপাত বা ভাগ অবস্থায় আছে, এটাকে আমরা গুণন অবস্থায় নিলে নিচের রাশিগুলো কি হবে? উল্টে যাবে। দেখো, ডেল কিউ বাই কিউ ইন্টু ফি বাই ডেল ফি। এবার ডেলের রাশিগুলো একসাথে নিয়ে আসবো, তার মানে ডেল কিউ বাই ডেল ফি ইন্টু ফি বাই কিউ। কারণ গুণন অবস্থায় থাকার কারণে রাশিগুলো এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার ফলে মানের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এখন যদি তোমাকে 1 নাম্বারের প্রশ্ন হিসেবে বলে যোগান স্থিতিস্থাপকতার সূত্রটি লিখো, তাহলে তুমি কি লিখবা? ইএস সমান সমান ডেল কিউ বাই ডেল ফি ইন্টু ফি বাই কিউ। তোমাদের অনেকের হয়তো প্রশ্ন জাগতে পারে যে চাহিদার স্থিতিস্থাপকতার বেলায়ও তো আমরা এটাই লিখছিলাম। হ্যাঁ, তখন এখানে সিনার উপায়টা ছিল এখানে ইডি। ঠিক আছে, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, আর এখানে হচ্ছে ইলাস্টিসিটি অফ সাপ্লাই। ঠিক আছে, এখন আমরা আরো একটু সামনে যাব। দেখো, যে দ্বিতীয় প্রশ্নটায় চলে আসলাম,
যে মূল বিন্দু দিয়ে গমনকারী যোগান রেখা বা যোগান রেখার স্থিতিস্থাপকতা পরিমাপ। লক্ষ্য করো এক্ষেত্রে শুরু করার সময় যে আমরা যে বিন্দু স্থিতিস্থাপকতার সূত্র সংজ্ঞাটি পড়ছিলাম ওই সংজ্ঞাটি এখানে আমরা লাগাবো, অর্থাৎ এখানে শুরু করব স্থিতিস্থাপকতার সূত্রটি দিয়েই। যাই হোক, এখানে আমরা দেখাচ্ছি চিত্রে ওয়াক্স অক্ষ যোগানের পরিমাণ, এখানে একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যাটা তুলে ধরছি। দেখো, ও ওয়াই অক্ষ হলো দাম নির্দেশিত, এস এস প্রাইম হলো মূলবিন্দু দিয়ে গমনকারী একটি যোগান রেখা, কারণ আমাদের প্রশ্নটা হচ্ছে মূলবিন্দু দিয়ে গমনকারী যোগান রেখার কথা। মূলবিন্দু দিয়ে গমনকারী একটি যোগান রেখা, তাহলে এই রেখার মধ্যে যদি আমি স্থিতিস্থাপকতা নির্ণয় করতে যাই, তাহলে এই রেখার মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু আমাকে নিতে হবে। তাহলে আমি একটা বিন্দু নিলাম, নাম দিলাম এ। তাহলে এখানে দাম কত, পরিমাণ কত বের করি। দেখো, এ বিন্দুতে দাম হচ্ছে OP1 আর পরিমাণ হচ্ছে OQ1। তার মানে আমি যদি এখন বলি প্রথম দাম বা প্রাথমিক দাম হচ্ছে OP1 আর প্রথম পরিমাণ বা প্রাথমিক পরিমাণ হচ্ছে OQ1। এখন লক্ষ্য করো, এ বিন্দুতে স্থিতিস্থাপকতা নির্ণয় করার জন্য এর কাছাকাছি আমি আরেকটি বিন্দু নিচ্ছি, নাম দিলাম বি। বি একটি বিন্দু নিলাম, ঠিক আছে। তাহলে এখানে বি বিন্দুতে দাম কত হবে, OP2 আর পরিমাণ হচ্ছে OQ2। এখানে তাহলে এখন দামের পরিবর্তন কত, P1 P2 আর যোগানের পরিবর্তন কত, Q1 Q2। লক্ষ্য করো চিত্রটার মধ্যে এই এ বিন্দু থেকে এই যে P1 এই রেখাটাকে এখানে একটু বর্ধিত করব, ঠিক আছে। দেখো, এখানে একটু বর্ধিত করার অংশটা পরে আসি অবশ্য। এখানে দেখো কি কি যা বলছি এখানে আবার লিখে আনছি। দেখো, চিত্রে প্রাথমিক দাম কত, ফি। প্রাথমিক দামটা আমরা প্রকাশ করছিলাম সূত্রের মধ্যে পি দ্বারা। ফি মানে কত, প্রাথমিক দামটা OP1 আর প্রাথমিক পরিমাণ বা যোগান কিউ সমান হচ্ছে OQ1। তারপরে দেখো দামের পরিবর্তন কত, P1 P2। দামের পরিবর্তন ডেল পি সমান হচ্ছে P1 P2। যোগানের পরিবর্তন ডেল কিউ সমান হচ্ছে Q1 Q2, ঠিক আছে। আর এস এস প্রাইম হচ্ছে মূলবিন্দু দিয়ে গমনকারী একটি যোগান রেখা। এখন আমি বলছি এই যে P1 এই রেখাটিকে এই P1 সি পর্যন্ত বর্ধিত করি। দেখো, P1 সি পর্যন্ত বর্ধিত করলাম। কেন করলাম একটু পরে বুঝতে পারবা, ঠিক আছে। চিত্র আঁকার কাজ শেষ, এখানে বর্ণনার কথাও শেষ। এবার আমরা যে সূত্রটা পাইছিলাম, প্রথম যে 1 নম্বরের একটা সূত্র ছিল আমাদের, যে যোগান স্থিতিস্থাপকতার যে সূত্রটি ডেল কিউ বাই ডেল ফি ইন্টু ফি বাই কিউ, এটাকে নাম্বার দিলাম আমি কত নাম্বার, 1 নাম্বার। এখানে লক্ষ্য করো ডেল কিউর একটা মান আমি পাইছি না। এই প্রাপ্ত মানগুলো আমি এখানে 1 নাম্বারে বসাবো। দেখো, এই যে সূত্রটা লিখলাম, কত পাইছো, Q1 Q2 P1 P2, ডেল কিউর জায়গায় Q1 Q2, ডেল পির জায়গায় P1 P2। পি মানে প্রাথমিক দাম OP1 আর কিউ মানে প্রাথমিক পরিমাণ OQ1। মানগুলা বসিয়ে দিলাম। এখন লক্ষ্য করো তো, একটু আগে আমি যে জিনিসটা দেখেছিলাম চিত্রের মধ্যে, চিত্রে কি কি জিনিস আছে, পি সমান কি OP1 এটা বসাইছো, ঠিক আছে। আর কিউ সমান OQ1 এটা বসাইছো। তারপরে ডেল পি সমান বসাইছো P1 P2, ডেল কিউ সমান বসাইছো Q1 Q2। মানগুলো আমি আবার দেখিয়ে দিলাম, তুমি না দেখাইলেও চলবে। তোমরা তো একই পৃষ্ঠার মধ্যে লিখবা বা চিত্রটা পাশে থাকবে, দেখা যাবে, ঠিক আছে। এখন এই জিনিসটা আমি এখানে আগের ইয়েতে নিয়ে আসছি, না আসলেও এখানে হবে, পরের পেজ থেকে লিখলেও হবে। দেখো, এখানে চিত্রের মধ্যে ওইখানে আমরা পরের ইয়েতে যাই, যে P1 P2 সমান BC। কিভাবে বুঝলা, আমি চিত্রটাকে তোমাদের সামনে আবার নিয়ে আসতেছি। দেখো, দামের পরিবর্তন ছিল কত, P1 P2। এখানে দুইটা রেখা কি সমান্তরাল, তো এই সমান্তরাল হওয়ার কারণে এই গ্যাপটা আর এই গ্যাপটা কিন্তু সমান হবে, অর্থাৎ P1 P2 যা হবে BCও তাই হবে। আবার দেখো, এখানে চাহিদার পরিবর্তনের পরিমাণ Q1 Q2 যা হবে, এই যে এই গ্যাপটা, এই দুইটা রেখা সমান্তরাল হওয়ার কারণে এই গ্যাপটা আর এই গ্যাপটাও সমান হবে, ঠিক আছে। আবার দেখো, প্রাথমিক দাম OP1 সমান AQ1। হ্যাঁ, তুমি যদি প্রশ্ন করো বা বলো আমি তো CQ2 লিখতে পারি, হ্যাঁ লিখতে পারো, তবে আমরা যে পরিবর্তন করলাম, পরিবর্তনের তো একটা লক্ষ্য আছে। লক্ষ্যটা কি, দেখো, যেই পরিবর্তনগুলোই করছি সবগুলোকে
কোনো না কোনো ত্রিভুজের বাহুতে পরিণত করছি। দেখো P1 P2টা কোনো ত্রিভুজের বাহু ছিল না, যখন এখানে পরিবর্তন করে এখানে নিয়ে আসছি এই ছোট্ট ত্রিভুজটার বাহুতে পরিণত হয়েছে। Q1 Q2টা কোনো ত্রিভুজের বাহু ছিল না, যখন এখানে পরিবর্তন করলাম এটা একটা ত্রিভুজের বাহুতে পরিণত হয়েছে। আর এই যে OP1 এটাকেও যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এটা এই ত্রিভুজটার বাহুতে পরিণত হয়, কিন্তু এটা এখানে আনলে এটা কোনো ত্রিভুজের বাহুতে পরিণত হয় না। এই কারণে একটু আমাদের অবশ্যই কিছু লক্ষ্য আছে, এই লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা কাজটা করলাম। এখন দেখো এই পরিবর্তিত মানগুলো আমরা এখন 2 নং সমীকরণে বসাই। দেখো Q1 Q2 এর জায়গায় কত বসাবো? AC। P1 P2 এর জায়গায় বসাবো কত? BC। OP1 এর জায়গায় বসাবো কত? AQ1। আর OQ1 এর জায়গায় OQ1 ঠিক থাকবে। ঠিক আছে, বসালাম। এখন তাহলে এটা কত নাম্বার হলো? 3 নাম্বার। ঠিক আছে, বাকি কাজটা আমরা পরের পেজে চলে গেছি। দেখো এখানে দুইটা ত্রিভুজ আমরা নিচ্ছি, ত্রিভুজ OAQ1 তোমরা চিত্রের সাথে মিলাবা, এবং ত্রিভুজ ABC সদৃশ ত্রিভুজ বলে। লক্ষ্য করো এই প্রথম ত্রিভুজটা অর্থাৎ OAQ1 ত্রিভুজের ভূমি মানে OQ1টা ভূমি বাই লম্ব, এই প্রথম ত্রিভুজের ভূমি বাই লম্ব সমান দ্বিতীয় ত্রিভুজটা অর্থাৎ ABC ত্রিভুজেরও ভূমি বাই লম্ব। অর্থাৎ যখনই দুইটা সদৃশ ত্রিভুজ হবে তখনই তাদের বাহুগুলোর অনুপাত কি হবে? পরস্পর সমান হবে। তাহলে দেখো আমাদের সূত্রের মধ্যে যে এই জায়গাটা আছে, এই জায়গাতে আমরা মানে এটার পরিবর্তে এই মানটা আমরা বসিয়ে দেব। ঠিক আছে, প্রাপ্ত মান 3 নঙ্গে বসিয়ে পাই। দেখো এখন বসিয়ে দিলাম, যে বসালাম, এটা এখনো বসাই নেই, এটা আগের ইয়েটা আছে, 3 নাম্বার সমীকরণটা আছে AC বাই BC ইন্টু AQ1 বাই OQ1। এখন দেখো তো AC বাই BC সমান সমান, আমি এটা সমান সমান এটা বসাতে পারি, এটা বসাই দেবো এখানে। দেখো যে OQ1 বাই AQ1 গুণন, আর এখানে যা আছে AQ1 বাই OQ1। লক্ষ্য করো এখন AQ1 কাটা, OQ1 কাটা, তাহলে যে উপরে নিচের মান যদি সমান হয় তাহলে ভাগফলটা কত হয়? 1 হয়। দেখো তাহলে ভাগফলটা কত হলো? 1। তার মানে আমরা যে কথাটা জানলাম যে মূলবিন্দু দিয়ে গমনকারী সরল রেখার স্থিতিস্থাপকতার অর্থাৎ যোগান রেখার স্থিতিস্থাপকতার মান কত হয়? 1 হয়। অথবা তোমাকে যদি প্রশ্নটা এইভাবে করে দেখাও যে মূলবিন্দু দিয়ে গমনকারী যোগান রেখার স্থিতিস্থাপকতা ES সমান 1, তাহলেও আমাদের প্রমাণটা হয়ে যায়। ঠিক আছে, এই ছিল মূলত আজকের আলোচনা। আজকের এই আলোচনা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা যদি তোমাদের সামনে তুলে ধরি, তাহলে দেখো এখানে কি আসে? যোগান স্থিতিস্থাপকতা কাকে বলে? আমি আশা করি তোমরা লিখতে পারবে। যোগান স্থিতিস্থাপকতার সূত্রটি লিখো। তারপর দেখো সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন। এখানে একটি প্রশ্নে দেখাও যে মূলবিন্দু দিয়ে গমনকারী যোগান রেখার স্থিতিস্থাপকতা ES সমান 1, অথবা ওইভাবেও আসতে পারে যে মূলবিন্দু দিয়ে গমনকারী যোগান রেখার স্থিতিস্থাপকতা নির্ণয় করো। এই ছিল আজকের মূলত আলোচনা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাই।